এখন অলরেডি মাঠ ঘাট টার্মিনাল সব দখল চলতেছে। সমস্ত পদ পদবি যেগুলো ছিল আওয়ামী লীগের আমলে, যত জেলা পর্যায়ের, কনস্টিটিউয়েন্সি পর্যায়ের যে সমস্ত পদ বিভিন্ন রাজনৈতিক দল বা আওয়ামী লীগ দখল করেছিল, এই সরকার আসার পরে কিন্তু এই নিউট্রাল কোন লোক সেগুলো নেয় নাই। যারা মনে করতেছে তারা এই নির্বাচন হলে ক্ষমতায় আসবে, তারা কিন্তু অলরেডি দখল করে নিয়েছে। তাহলে নির্বাচনের পর তারা কি করবে, এটা তো জনগণ অলরেডি অনুমান করতে পারছে। সত্যিকার অর্থে এটা একটা চলমান বিতর্ক বলতে হবে। কিন্তু সব থেকে আমি সম্মানের সাথে আহ, আমার উপলব্ধিটা বলতে চাচ্ছি যে আমরা এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপে জুলাইয়ের যে আন্দোলন, যে আন্দোলনের এত রক্তক্ষয় এবং এত কম সময়ের মধ্যে যে ব্যাপক ক্যাজুয়ালিটি এবং রক্তক্ষয়ের মাধ্যমে আমরা একটা স্বৈরাচার সরকার থেকে দেশ মুক্তি পেল, এই বিষয়টাকে কিন্তু আমরা আলোচনার থেকে বাইরে রাখার চেষ্টা করছি এবং সরাসরি আমরা কেবলমাত্র 71 সালের মুক্তিযুদ্ধকেই সামনে আনছি। কিন্তু আমরা কি দেখেছি গত 53 বছরে? যারা মুক্তিযোদ্ধার দাবিদার, যুদ্ধের স্বাধীনতার চেতনার দাবিদার বলা যায়, তারাই কিন্তু গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সব থেকে বেশি হুমকির সম্মুখীন করেছে। এবং সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ পতনের সময়কার অবস্থাটা আমি চিন্তা করি, বাংলাদেশ সত্যিকার অর্থে কোনো স্বাধীন দেশ ছিল না। এটা আমরা মানি আর না মানি, আমাদের পতাকা ছিল, রাজধানী ছিল, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীন ছিল না। সেই পরিস্থিতিতে আমরা যে কি দেখলাম, 7ই জানুয়ারির ইলেকশন, 18 সালের ইলেকশন, 14 সালের ইলেকশন, আটেরটাকেও আমি বিতর্কিত বলবো। আটেরটাও নিউট্রাল ছিল না। নিউট্রাল হলে বিএনপির ভোটের সংখ্যা আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। সেটাও একটা পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি কে নিশ্চিত করা হয়েছে তারা যেন ক্ষমতায় আসতে না পারে বা কাছাকাছিও থাকতে না পারে। সেই পরিস্থিতিতে আমরা দেখলাম যে যাকে আমরা গণতান্ত্রিক সরকার বলছি, সেটা কি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ছিল? 14, 18 আর 2024-এর জানুয়ারির ইলেকশন। তাহলে আমাদের এই গণতান্ত্রিক নির্বাচনের ব্যাপারে এত দাবি কেন? বাংলাদেশের মানুষ তো নির্বাচন কাকে বলে সেটাই জানেন। 8 সালে যদিও কিছু নির্বাচনে ভোট দিতে পেরেছিল, তারপরের থেকে তো মানুষ আর ভোটই দিতে পারে না। সত্যিকার অর্থে 2014 সালে যার বয়স 17, তার কথা চিন্তা করেন যে 25 সাল পর্যন্ত সে আহ, এই 14 আর 25 এই সময়ের মধ্যে সে ভোট দিতে পারে নাই বাংলাদেশে। তাহলে আমরা এই নির্বাচন নিয়ে এত কেন হইচই করি? প্রথম কথা। আর নির্বাচন জনগণকে কি দিবে সেটা প্রশ্ন। আমরা আমরা একটা দেশের পরিচিতি বলতে কি বোঝায়? আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের পরিচিতি, আর জনগণের মাধ্যম চাহিদা পূরণ করে কিনা, জনগণের ইচ্ছা বহিঃপ্রকাশ ঘটে কিনা। যে সরকার দেশকে বিশ্বের পরিমণ্ডলে দেশকে সম্মানিত করতে পারবে, তাকে আমরা মূল্যায়ন করব। যে সরকার জনগণের স্বস্তি শান্তির সাথে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করবে, তাকে আমরা সম্মানিত করব। কে নির্বাচিত হলো কে হলো না সেটা কিন্তু জনগণ ভাববে না। সত্যিকারের অর্থে আমি যতই বলি যে জনগণ নির্বাচন চায়, জনগণ কি আসলে নির্বাচন চায় না শুধু রাজনৈতিক নেতৃবৃন্দরা নির্বাচন? তারা কিন্তু গত 17-18 বছরের এই স্বৈরাচারী শাসন, আমি 7 সাল থেকেই ধরবো, এই তাদের এই অত্যাচারে এবং তার পূর্ববর্তী সময়টাও খুব একটা সুখকর ছিল না, যার পরিপ্রেক্ষিতে 7 সাল এসেছিল। সব বিষয়ে যদিও সবাই এই ঘটনা তাদের নিজেদের ক্রিটিসিজম শুনতে পছন্দ করে না, বাট বাস্তব কথা হচ্ছে রাজনৈতিক যে দুরবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একদিনে হয় নাই, গ্রাজুয়ালি হয়েছে। এবং ওভার দ্য পিরিয়ড প্রত্যেকে একটা বিল্ডিং যেভাবে গড়ে উঠে একটা একটা করে ইট গাঁথা হয়, রাজনৈতিক দুর্বৃত্তায়নও কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশে একেবারে শিকড় গেড়ে ফেলেছে। এই শিকড়কে মানে উপড়িয়ে ফেলতে যতটা সময় প্রয়োজন, আমার মনে হয় জনগণের সেই সময় দিতে কোনো আপত্তি নাই। এই সরকারের এখনো কোনো মন্ত্রী বা সরকার প্রধানের বিরুদ্ধে আমরা কোনো দুর্নীতির কোনো অভিযোগ পাচ্ছি না। যোগ্যতার প্রশ্ন থাকতে পারে, বাট কোনো দুর্নীতি করছে না, দেশের টাকা লুট করে বাইরে উপদেষ্টাদের নিয়ে যাচ্ছে। উপদেষ্টাদের উপদেষ্টাদের অনেকের ব্যাপারে অবশ্যই কিছু না কিছু অবশ্যই প্রশ্ন আছে, অভিযোগ যোগ্যতার অভিযোগ প্রশ্ন আছে। থাকতে পারে।
কিন্তু কেউ অভিযোগ আছে। চুরি কিন্তু করতেছে, আমার কেউ প্রশ্ন অন্যায় হলো আপনার করতেছে। কাছে, মানে জনাব সদস্য হাসান বকুল কিন্তু খুব স্পষ্ট ভাবে বলেছে যে তারা চাচ্ছে কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস যেন না হয়। কারণ এই বিষয়গুলি এখন যে বড় বড় সংস্কারগুলি করা হবে, এটা কিন্তু কনস্টিটিউশনের সাপোর্ট না থাকলে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে, আইনি ভাবে প্রশ্নের সম্মুখীন হতে পারে। তারাও চাচ্ছেন সংস্কার, বাট সেটা যেন অবশ্যই মানে কোনো ধরনের কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে না পড়ে, সেটাই তারা তাদের মূল অবস্থান, যতটুকু বুঝতে পেরেছে সর্দার সাগর হোসেন ভুঁইয়া যেটা বলতে চেয়েছে। এবং এখন সেটা আমার জন্য প্রশ্ন প্রয়োজন হলো হচ্ছে যে নির্বাচন। পরবর্তী যে সরকারই আসবে, সে সরকারি সরকার সেই সরকারকে পার্লামেন্টে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্তকে রেটিফাই করতে হবে। না, তারা যদি না হলে তারাই কিন্তু যদি একটা এখন ক্রাইসিস এই সৃষ্টি হবে। সরকারের সবকিছুকে যদি অনুমোদন দেয়, তো হ্যাঁ, তারা সহকারে একটা নির্বাচিত সরকার এসে করে যদি এটা নিজেরাই করে, তাহলে এর মধ্যে সমস্যাটা কোথায় বা পার্থক্য কোথায় এখন থাকবে? সেই আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু সেটাকে আহ, সেই সংস্কার যে হবে, কোন নির্বাচিত সরকার সংস্কার করবে, সেই হুম। ধারণাটাকে কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করে না। যে হ্যাঁ, নির্বাচিত সরকার বা কোন রাজনৈতিক সরকার প্রকৃত অর্থে দেশের সংস্কার করবে, না হলে কিন্তু পর পর 6 বার দুর্নীতিতে শ্রেষ্ঠ রাষ্ট্র হইতে পারে না বাংলাদেশ। বা যে যতটুকুই হোক আমাদের যে অধপতন, এই হুম। জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের দৈনন্দিন জীবনযাপনের স্বস্তি আনা জরুরি। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু জনগণ তো বিএনপির সাথে তো বিশাল অংশ, বাংলাদেশের সবচেয়ে বড় দল, এখন বড় বিরাট একটা অংশ, শক্তিশালী দল বিএনপি। কোনো সন্দেহ হ্যাঁ। নাই, কোনো তো সন্দেহ তারা নাই। তারা যদি চায় নির্বাচন, তার মানে জনগণও তো চায়, বিশাল একটা জনগণের একটা বিশাল অংশই তো বিএনপির সাথে আছে। তার মানে জনগণের বিশাল অংশ চাচ্ছে সেই চাওয়াটাই বিএনপি যেটা চাচ্ছে। অবশ্যই বাংলাদেশের জনগণ অবশ্যই নির্বাচন চায়, গণতান্ত্রিক সরকার চায়। আর সেটা হইতে হবে প্রকৃত গণতান্ত্রিক সরকার। আমরা গত 3টা নির্বাচন যারা দেখেছে, সেই ইয়াং জেনারেশন কিন্তু কখনো বলবে না যে নির্বাচনের মাধ্যমে দেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর সব থেকে বড় বিষয় যেটা, আমরা 7ই জানুয়ারির ইলেকশনে দেখলাম, আওয়ামী লীগকে 5 বছরের জন্য ক্লিন চিট দেওয়া হলো। তারপরে কিন্তু কোন রাজনৈতিক দল রাস্তায় ব্যাপকভাবে এই নির্বাচনকে বাতিল করে পুনর্নির্বাচনের দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে আমরা দেখিনি। তাহলে এখন দেশে শান্তি বিরাজ করছে, অরাজকতা নাই, ব্যাংক লুট হচ্ছে না, ব্যবসায়ীরা সবকিছু লুটে পুটে নিয়ে যাচ্ছে না। এবার বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণভাবে এই একটা ধর্মীয়, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় অনুষ্ঠান অতীতে কখনো পালিত হয় নাই, কোন রাজনৈতিক সরকারই পারে নাই। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি এই শান্তি এবং প্রশান্তি দিতে পারে, তাহলে আমি রাজনৈতিক সরকার দিয়ে কি করব? আমাকে বুঝতে হবে রাজনৈতিক সরকারের জন্য পরবর্তীতে যে চ্যালেঞ্জ গুলো আসছে, সেটা তাদের উপলব্ধি করে নিজেদের মধ্যে সংশোধন এবং সংস্কারের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, যে আমরা ভবিষ্যতে এইগুলা নিশ্চিত করব। এখন অলরেডি মাঠ ঘাট টার্মিনাল সব দখল চলতেছে। সমস্ত পদ পদবি যেগুলো ছিল আওয়ামী লীগের আমলে, যত জেলা পর্যায়ের, কনস্টিটিউয়েন্সি পর্যায়ের যে সমস্ত পদ বিভিন্ন রাজনৈতিক দল বা আওয়ামী লীগ দখল করেছিল, এই সরকার আসার পরে কিন্তু এই নিউট্রাল কোন লোক সেগুলো নেয় নাই। যারা মনে করতেছে তারা এই নির্বাচন হলে ক্ষমতায় আসবে, তারা কিন্তু অলরেডি দখল করে নিয়েছে। তাহলে নির্বাচনের পর তারা কি করবে, এটা তো জনগণ অলরেডি অনুমান করতে পারছে। কিন্তু কেউ গত 17 বছরে এটা শিখে নাই যে আর অন্যায়ের সুযোগ নাই। জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন। রাস্তায় দ্বারা আওয়ামী লীগ সরকারের পুলিশ, বিজিবি বলেন আর সেনাবাহিনীর বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল বুলেটের বিরুদ্ধে, তারা কিন্তু সব দলের, সব রাজনৈতিক দলেরই সদস্য ছিল, আওয়ামী লীগ ব্যতীত বা আওয়ামী লীগের গোষ্ঠী ব্যতীত। কিন্তু আনফরচুনেটলি নেতৃত্বের এখানে কোনো অবদান ছিল না। তারা হুম। প্রকাশ্যে অস্বীকার করছে আমরা আমাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু এই আন্দোলনের সাথে দলীয় কোনো সমর্থন নাই। এই কথা বলার পরে তার মানে এই যে স্বাধীনতাটা আমরা 5ই আগস্ট অর্জন করেছি, এটা কিন্তু সত্যিকার অর্থে জনগণের বিজয়। জনগণ, ছাত্র জনতা সবাই মিলে আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি। কিন্তু এখন কোন জনগণকে কিন্তু নির্বাচনের দাবি করতে আমরা দেখছি না। দাবি করছে কি রাজনৈতিক দলগুলো, সেটা বুঝতে হবে। রাজনৈতিক দলের নির্বাচন চাওয়ার একটাই কারণ হচ্ছে, সাথে সাথে তারা ক্ষমতায় যে জনগণের এখন প্রতিনিধি যেগুলা, তো রাজনৈতিক দলগুলোই করে, সেটাই আমি হ্যাঁ, বোঝাতে চাচ্ছি। বাট রাজনৈতিক দল তো শুধু জনগণ না, জনগণ তো প্রকৃত ক্ষমতার মালিক। জনগণ সিদ্ধান্ত নিবে। আমি মনে করি যে সত্যিকার অর্থে যদি এই বিষয়টা নিয়ে বেশি বিতর্ক হয়, তাহলে হুম। একটা, আমরা অনেক কিছুই তো সংবিধানের বাইরে করছি, আমরা হুম। একটা গণভোটের ব্যবস্থা করি।
যে জনগণ কি চায়, ভোট চায় না ইলেকশন চায় না সংস্কার চায়, হুম। এবং সেই সংস্কারের লিমিটটা, আমার প্রশ্ন হচ্ছে যে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো যদি কোঅপারেট করে সরকারের সাথে এবং তারা মিলে, আমি সরকারকে হুমকি দিব না যে আপনি বলেন কি সংস্কার করবেন, কতদিনে করবেন, কবে ভোট দিবেন, এটা না বলে বলবে যে আসেন আমরা বসে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা এই সংস্কারগুলো নিশ্চিত করি, তাহলে হুম। কিন্তু জনগণ ওই সংস্কারের সাথে সম্পৃক্ত হবে রাজনৈতিক দলকে নিয়ে। এখন হুম। কিন্তু একটু সংস্কার, একটু আরেকটা প্রশ্ন রয়ে গেল, রাজনৈতিক দল, লাস্ট জনগণ, সরকার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। আরেকটা সবকিছুর প্রশ্ন থেকে রয়ে গেল, তালি এক দিচ্ছে লাইনে কিন্তু যদি শেষ আওয়ামী করে লীগ, বলেন। দিল্লি থেকে ওরা তালি বাজাচ্ছে যে আমাদের যে বিরোধী দল, মানে আওয়ামী লীগ বিরোধী যে শক্তি গত 17 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের উচিত ছিল একত্রিত হয়ে এই সরকারকে সহযোগিতা করে সংস্কার করে ওই ধরনের স্বৈরাচারী সরকার যেন কখনো দেশে ফেরত না আসতে পারে সেই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা। বাট আওয়ামী লীগের বা আমাদের বিরোধী শক্তি বলি ভারত বলি, তাদের সব থেকে বড় সাফল্য হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোকে তারা নিপীড়ন নিষ্পেষিত করেছে, তারা এখন বিভক্ত হয়ে গেছে, তাদের একটা দলকে তারা তাদের কন্ট্রোলে নিতে সক্ষম হয়েছে। এটা স্বীকার করি আর বা না করি, জনগণ স্পষ্ট বুঝতে পারছে যখন তাদের কথার এবং চাহিদার ল্যাঙ্গুয়েজটা সেম হয়ে যাচ্ছে। আমাকে তো বলার দরকার নাই যে আমি ভারতের পক্ষে কথা বলছি, আমি আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগকে রিহেবিলিটেট করতে চাচ্ছি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমি আমার কথাই প্রকাশ করে দিবে যখন একই কথা দিল্লির থেকে প্রতিধ্বনিত হবে, যখন একই কথা হাসিনার মুখ থেকে প্রতিধ্বনিত হবে, তখন বুঝে নেবে যে কোন দল কার সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে আমি এই জন্য আশরাফ আলী এখন সাহেবের সাথে একমত যে অবশ্যই বিচারটাকে সামনে নিয়ে আসতে হবে, আচ্ছা, সংস্কার বিচারটাকে সামনে নির্বাচন নিয়ে আসতে থাকবে। হবে, বিচার। এই গত আনফরচুনেটলি আমরা কিন্তু, আমি দেখলাম যে এই বিচার কথাটা একবারই আসলো, কিন্তু এইটা তদন্ত বিচার এটা নিয়ে বেশি আলাপ হচ্ছে না। আমরা কি আবার আর একটা শক্তি চাই যে একইভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে কলুষিত করা হবে, দেশকে এইভাবে একটা জঘন্য, মানে একটা হত্যা গুমের রাজ্যে পরিণত করা হবে? এটা তো আর করতে দেওয়া যাবে না। সুতরাং এটাকে যদি আমরা না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গত 17 বছর বা 16 বছর 17-18 বছরের যত অন্যায় অপচয় মানে যখন অপরাধ হয়েছে, হত্যা গুম খুন হয়েছে, সেগুলোর প্রকৃত তদন্ত হইতে হবে। এবং একজনকে বিচার, এটা বলা যাবে না যে একটা বিচার একটা হত্যার বিচারকে আমরা কনক্লুশন ড্র করে দিব, একটা বিচার শেষ করে আমরা ইলেকশন দিব। নো, অ্যাটলিস্ট সিগনিফিকেন্ট নাম্বার অফ বিচার হইতে হবে এবং বাকিগুলোকে চলমান অবস্থায় নিয়েই আমরা নির্বাচনের কথা চিন্তা করবো, তার আগে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ।